দিন 7 পরের কথা। ইতিমধ্যে ও ব্যাংক ঋণের যাবতীয় দেনা পরিশোধ করেছে। গ্র্যানিকেও ভাড়া বাবদ কিছু দিয়েছে। জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে একে একে, নিজের আর পালমিরার জামাকাপড় আর ওর রং, তুলি, ক্যানভাস ইত্যাদি। পালমিরা মাম্মির হাতে হাতে সাহায্য করে চলেছে। নিজের পুতলা পুতলি, স্কিপিং রোপ, আঁকার খাতা মায়ের ব্যাগে ভরে দিয়েছে। জানতে চায়, জেনোয়া কত দূরে মাম্মি? অনেক দূর মামুনি, আমরা একদিনে সবটা পথ যেতে পারবো না, মাঝে এক রাত কোনো পান্থশালায় বাস করতে হবে। তুমি যে বলেছিলে ব্যাংক থেকে তোমার সবকিছু ছিনতাই হয়ে গেছে, তাহলে আমরা গাড়ি ভাড়া দেবো কেমন করে? তুমি সেসব চিন্তা করো না মামুনি, আমি জেনোয়াতে একটা ছবি আঁকার বায়না পেয়েছি। যিনি আমাকে দিয়ে ছবিটা আঁকাবেন তিনিই গাড়ি ভাড়া আগাম মিটিয়ে দিয়েছেন। পালমিরা একটা রঙিন ফিতে আঙুলে জড়াতে জড়াতে বলল, বাপি যাবে না? তাকে খবর দাওনি? তোমার বাপির ঠিকানা তো আমি জানি না, তবে আমি আমার জেনোয়ার ঠিকানাটা গ্রানির কাছে রেখে যাব। সে যখনই এ বাড়িতে আসবে খবর পেয়ে যাবে। ইচ্ছা হলে সে জেনোয়াতে গিয়ে আমাদের সঙ্গে থাকতেও পারে। পালমিরা আর কিছু প্রশ্ন করে না। ওদের যাত্রা শেষ করার নির্দিষ্ট সময়ের দুদিন আগে সন্ধেবেলায় ওর বাড়িতে এসে হাজির হলো আরেক অপ্রত্যাশিত আগন্তুক। অপ্রত্যাশিত কেন হবে? এটা তো তারই বাড়ি। পালমিরা তখন তার গ্র্যানির ডেরায়। ডোরবেলের শব্দ শুনে সদর দরজা খুলে দিয়েই অবাক হয়ে গেল আর্টেমিসিয়া। তুমি? কি ব্যাপার? কি ব্যাপার মানে? এটা তো আমারই বাড়ি নাকি? দরজা থেকে সরে দাঁড়ায় আর্টেমিসিয়া, বলে, ও হ্যাঁ, প্রথম দিনই তুমি বলেছিলে বটে, এটা তোমার বাড়ি। এসো, ভিতরে এসো। পেত্রো ড্রয়িং রুমে এসে বসে, কাঁধ থেকে ঝোলা ব্যাগটা নামায়, বলে, তুমি নাকি জেনোয়া চলে যাচ্ছ? আর্টেমিসিয়া সে কথার জবাব না দিয়ে বলে, আমি একটু কফি পান করি এখন। কফির পাত্রটা স্টোভে বসাতেই যাচ্ছিলাম। তুমিও এক পেয়ালা পান করবে কি? না ধন্যবাদ, সন্ধেবেলা আমি কফি পান করি না। ও হ্যাঁ, সেটাও ভুলে গেছি এতদিনে। অ্যাবসান্থের বোতলটা কি আছে তোমার ব্যাগে? বার করে এনে দেবো? এবারে ওর সে কথার জবাব না দিয়ে পেত্রো বলে, আমার প্রশ্নটার উত্তর দাওনি তুমি। শুনলাম তুমি জেনোয়ায় চলে যাচ্ছ, সত্যি? হ্যাঁ, একটা ভালো কমিশন পেয়েছি, 2 বছরের কন্ট্রাক্ট। কিন্তু নিজের ইচ্ছায় তুমি এভাবে আমাকে ত্যাগ করে যেতে পারো না। ও মা, তোমাকে ত্যাগ করে যাব কেন? ছবি আঁকার বায়না পেয়ে তুমি তো আমাকে ত্যাগ করে গিয়েছিলে পেত্রো। আমি তো তোমার পদাঙ্ক অনুসরণ করছি মাত্র। না, তুমি তা পারো না। স্বামীর অনুমতি ছাড়া তার স্ত্রী এমন সংসার ফেলে চলে যেতে পারে না। দিস ইজ রোমান ল। তা হতে পারে, কিন্তু এটা তো রোম নয়, ফ্লোরেন্স। এখানে ইল গ্র্যান্ডুচা কসিমো দ্য সেকেন্ড হচ্ছেন সর্বেসর্বা। তিনিই আমার এই কমিশনের ব্যবস্থা করেছেন। বাধা দিলে তুমি ফ্লোরেন্সবাসীর কাছে হাস্যাস্পদ হবে মাত্র, আমাকে আটকাতে পারবে না। বেশ, মামলা মোকদ্দমা আমি করব না, কিন্তু তোমাকে এই জন্য খেসারত দিয়ে যেতে হবে। দেব? আমাদের ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টে যত হাজার ডুকাট আছে সব তোমাকে দিয়ে যাচ্ছি, ইচ্ছা মতো তুলে নিও। মনে আছে নিশ্চয়ই, জয়েন্ট অ্যাকাউন্টটা ছিল আইদার অর সার্ভাইভার। জ্বলন্ত দু চোখের দৃষ্টি মেলে পেত্রো নিশ্চুপ বসে থাকে। তুমি একটু বসো, আমি কফির জলটা বসিয়ে দিয়ে আসি। ভালো কথা, রাত্রে তুমি কি থাকবে, খাবে? সেজন্য কি তোমার অনুমতি নিতে হবে নাকি? নিশ্চয়ই নয়, এটা তো তোমার বাড়ি, আমাদের থাকতে দিয়েছো মাত্র, তাই আমরা আছি। তবে পালমিরার মুখোমুখি তুমি হতে ইচ্ছুক কিনা সেটা তোমার বিবেচ্য। পালমিরা কোথায়? দোতলায়। ডেকে দেব? সে কিন্তু জানে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখন কেন জমা আছে মাত্র 1 ফ্লোরিন, নিম্নতম আমানত। যদিও তাকে বলিনি যে তুমি এখন ভিনার সঙ্গে থাকো। বাপি যে চোর এটুকুই সে জানে, সে ব্যভিচারী তা বোকাটা জানে না। ডেকে দেবো তাকে? পেত্রো চট করে উঠে দাঁড়ায়, ব্যাগটা কাঁধে তুলে নেয়, বিদ্যুৎ বেগে বার হয়ে যায় ঘর ছেড়ে। শুধু যাবার সময় বলে যায়, এর শোধ কিন্তু আমি নেব। আর্টেমিসিয়ার একটা দীর্ঘশ্বাস পড়ে।
ঐতিহাসিক এবং গবেষক দলের সংকলিত তথ্যে জানতে পারি যে আর্টেমিসিয়া তার কন্যাকে নিয়ে রোমে ফিরে আসেন 1621 খ্রিস্টাব্দে এবং অনতিবিলম্বে দীর্ঘ 2 বছরের জন্য কাজ শুরু করেন জেনোয়াতে এসে। আন্দাজ করি রোমে ফিরে এসেই তিনি জানতে পারেন যে ইতিমধ্যে মাদার মার্গারিটা প্রয়াত হয়েছেন। তিনি শুয়ে আছেন তাদের চার্চ সংলগ্ন সিমেটারিতে। তার পূর্বেই দেহ রেখেছেন ফাদার সেবাস্টিয়ান। 2 বছর পর আবার ফিরে আসেন রোমে। এই সময় একজন ফরাসি চিত্রকর পিয়ার দোমনিস্টিয়ার লে নেভিউ আর্টেমিসিয়ার তুলি ধরা হাতের একটি ছবি আঁকেন। তার সংকলনে এই চিত্রটি মহাকালের স্থূল হস্তাবলোকনের বিড়ম্বনা এড়িয়েছে। ফরাসি চিত্রকর তার শিল্প সৃষ্টির তলায় লিখে গিয়েছিলেন, এই ছবিটি একজন মহান শিল্পীর হাতের ছবি, দ্য হ্যান্ড অব দ্য এক্সেলেন্ট অ্যান্ড ওয়াইজ নোবেল ওমেন অফ রোম, আর্টেমিসিয়া। জীবনীকার এই প্রসঙ্গে লিখছেন, her fame is also evident in a commemorative model bearing the portrait made sometime between 1625 and 1630 that calls her Pictrix Celebris or Celebrated Woman Painter. Also, at this time, Jerome David painted her portrait with the inscription calling her the famous Roman painter. 1626 খ্রিস্টাব্দের পরে জেনোয়া থেকে তিনি আবার রোমে ফিরে আসেন, সম্ভবত প্রথমে তাঁর পৈতৃক আবাসেই। এখানেই তিনি নিজ প্রতিকৃতিটি আঁকেন। তারপর তার আরও 3খানি তৈলচিত্র রোমে বসেই আঁকেন, অ্যানুন্সিয়েশন 1630 এবং আবার একখানি লুক্রেবিয়া এবং আবার একখানি ক্লিওপেট্রা। 1637 খ্রিস্টাব্দে তাঁর কন্যা পালমিরার সঙ্গে একজন অ্যাম্বাসাডারের ভাগিনেও বিবাহ দেন। ততদিনে শিল্পী সাফল্যের গৌরী শৃঙ্গে উঠে গেছেন, অথচ একদল সমালোচক ক্রমাগত তাঁর বিরুদ্ধ সমালোচনা করে চলেছেন। তার প্রধান হেতু, যেহেতু তিনি পুরুষ নন, নারী, এটা সমকালীন ওই সমালোচকেরা সহ্য করতে পারছিলেন না। তাছাড়া তাঁর চিত্রে একটি নারী বিদ্রোহ বা নারী স্বাধীনতার বার্তা প্রচ্ছন্নভাবে প্রতিফলিত হতো, যেটা ওই সংস্কারাচ্ছন্ন সমালোচকেরা সহ্য করতে পারতেন না। তবু তিনি আমন্ত্রণ লাভ করলেন ইংল্যান্ডের স্যার কিংস চার্লস দ্য ফার্স্টের কাছ থেকে। তার আহ্বানে আর্টেমিসিয়া ইংল্যান্ডে চলে যান। সেখানে গ্রিনউইচ শহরে ইংল্যান্ডেশ্বরীর একটি বিশাল অতিথিশালা নির্মিত হচ্ছিল। আকাশপথে তখন ইংল্যান্ডে যাওয়া যেত না। সেই দ্বীপের সিংহদ্বার ডোভার বন্দর, গ্রিনউইচ তার কাছেই। ওই অতিথিশালায় একদিন সিলিং আঁকছিলেন আর্টেমিসিয়ার পিতৃদেব ওরাজিও। দীর্ঘদিন পর পিতা পুত্রীর মিলন হলো। বৃদ্ধ পিতার অসমাপ্ত কাজে হাত দিলেন আর্টেমিসিয়া, কিন্তু সে কাজটি শেষ করার আগেই ইংল্যান্ডে শুরু হয়ে যায় রাষ্ট্রবিপ্লব। ওরাজিও প্রয়াত হন সেই অতিথিশালাতেই, রং তুলির মাঝখানে। শিল্পীর কাঙ্ক্ষিত মৃত্যু, বস্তুত কন্যার বাহুবন্ধনে। সুধীজন মাত্রেই জানেন কিং চার্লস দ্য ফার্স্ট এই অন্তর্বিপ্লবে নিহত হন। তার পূর্বে বাধ্য হয়ে আর্টেমিসিয়া প্রত্যাবর্তন করেন রোমে। শেষ জীবনে তিনি আরও কয়েকটি তৈলচিত্র এঁকেছেন। সমকালীন সমালোচকেরা তার প্রশংসা ও নিন্দায় মুখর, কিন্তু কেউ তাকে উপেক্ষা করে নীরব থাকতে পারেননি। তবু সেই পুরুষ শাসিত সমাজে সংস্কারাচ্ছন্ন মানুষেরাই প্রাধান্য পেয়েছিল। যেন তেন প্রকারেণ আর্টেমিসিয়াকে অবজ্ঞা করেছে, নিন্দা করেছে, অশ্রদ্ধা জানিয়েছে। গবেষক আরও বলেছেন, অজ্ঞাত হেতুতে আর্টেমিসিয়ার সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়ে যায় এবং তারপর একে অপরের খবর আর কোনোদিন তারা পাননি। তাদের আর কখনো সাক্ষাৎ হয়নি। আমরা তা মানতে রাজি নই। আমাদের ধারণা, মহাকাল নাট্যকার হিসেবে এত বেরসিক নন। চারচক্ষুর মিলন আবার নিশ্চিত হয়েছিল, অল্পক্ষণের জন্য হলেও। এতে ইতিহাস অসমাপ্তভাবে শেষ হতে পারে, কাহিনীর তামাম সুদ হয় না। আপনারা কথা সাহিত্যিককে অনুমতি দিলে সেই উপাখ্যানটা শোনাতে পারি। স্থান, কাল, পাত্র। স্থান রোম নগরীর পশ্চিম প্রান্ত, কাল বসন্তকাল। পাত্র নয়, পাত্রী। এই কাহিনীর কেন্দ্রবিন্দু আর্টেমিসিয়া জেন্টিলেসচি। এখন তার বয়স 44। প্রভুত্বের আক্রমণ হয়নি, তবে কিছু স্থূলকায়া হয়ে পড়েছেন। কেশগুচ্ছে
দু একটি চাইনিজ হোয়াইটের আঁচড় পড়তে শুরু করেছে। এক শ্রেণীর কঠোর সমালোচক বর্গের ক্রমাগত আক্রমণ সত্ত্বেও তিনি তখন খ্যাতির শীর্ষবিন্দুতে। একটার পর একটা তৈলচিত্রের কমিশন পাচ্ছেন। অভিজাত সমাজে তিনি একজন বরেণ্য চিত্রশিল্পী। দাভিদ ততদিনে তাঁর তৈলচিত্রটি এঁকেছেন। শিল্পী কমেমোরেশন মেডেলও তৈরি হয়ে গেছে। পালমিরা এখন প্রায় ২০ বর্ষীয়া। চিত্রশিল্পের দিকে তার আর আকর্ষণ নেই। ছবি আঁকে না, তবে ললিত কলার অন্য এক শাখায় সে খ্যাতি লাভ করেছে, নৃত্যশিল্পে। পালমিরা এখন একজন প্রসিদ্ধ ব্যালে ড্যান্সার। হয়তো এটাকেই সে জীবিকা হিসেবে বেছে নেবে। এখানে ওখানে নানা উৎসবে তাদের ট্রুপের ডাক পড়ে। পালমিরার নৃত্যে অংশ নেয়, প্রচুর করতালি ও পুষ্পগুচ্ছে সম্বর্ধিত হয়। সেই রকমই এক ব্যালে ড্যান্সের আসরে পালমিরার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে একজন অভিজাত তরুণ, রবিনোভিচ। রোমের রাজদরবারে রাশিয়ান অ্যাম্বাসেডারের ভাগিনেও। রোমান্টিক কাহিনীর বিস্তার নিষ্প্রয়োজন। দুজনেই দুজনের প্রেমে পড়েছে। শুরু হয় যৌথ ভ্রমণ, আউটিং, ডেটিং, যেমন হতে থাকে। মাসখানেকের ভিতরেই রবিনোভিচ প্রপোজ করে সুন্দরী পালমিরার কাছে, আর সে সলজ্জে স্বীকৃতা হয়ে যায়। আর্টেমিসিয়া বুঝতে পেরেছিল পালমিরা চিত্রশিল্পের দিকে আকৃষ্ট হবে না। নৃত্যশিল্পী হিসেবেই সে ললিত কলার অপর এক প্রাঙ্গণের দিকে ঝুঁকেছে। রবিনোভিচ অভিজাত পরিবারের সন্তান, পাত্র হিসেবে খুবই বাঞ্ছনীয়। অ্যাম্বাসাডর সাহেবও ভাগিনে ওর পছন্দকে তারিফ করলেন, ফলে বিবাহের কোনো অন্তরায় রইল না। স্থির হলো ইস্টারের আগের সপ্তাহে রোমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে, যাতে ইস্টারের ছুটিতে ওরা দুইজনে সুইজারল্যান্ডে মধুচন্দ্রিমা যাপনে যেতে পারে। পাত্র ও পাত্রীপক্ষ দুই বাড়িতেই পড়ে গেল সাজ রব। আর্টেমিসিয়া তার রং, তুলি, ক্যানভাস সাময়িকভাবে গুদামজাত করে ফেলেছে। এখন তার কত কত কাজ। মঙ্গলবার অপরাহ্নে রোমের একটি গির্জায় বিবাহ উৎসব উদযাপিত হবে। রাত্রে একটি খানদানি হোটেলের ব্যাংকোয়েট হলে বসবে নাচের আসর, তারপর ডিনার পার্টি। নিমন্ত্রিতের তালিকা প্রস্তুত করা, সেগুলি বিলি করার কাজ আছে। পালমিরা নিজেই গ্রহণ করেছে ওয়েডিং গাউন বানাতে দেবার দায়িত্ব, ওয়েডিং রিং পছন্দ করার দায়ভার। আর মাত্র 5 দিন বাকি। এমন সময় ওদের শান্ত নিরুপদ্রব মা মেয়ের সংসারে অন্তরিক্ষ থেকে নেমে এলো এক অপ্রত্যাশিত বজ্র। অপরাহ্নকাল আর্টেমিসিয়া বসেছে তার মেয়েকে নিয়ে, নিমন্ত্রিতের লিস্টটা আরেকবার চেক করতে, কোনো বিশিষ্ট অতিথির নাম বাদ গেল কিনা শেষবারের মতো পরখ করতে। ওর মেড সার্ভেন্ট, হ্যাঁ এখন তার একজন পরিচারিকা আছে, এসে খবর দিল একজন অপরিচিত আগন্তুক ম্যাডামের সঙ্গে দেখা করতে চান। তাকে ড্রয়িং রুমে বসিয়ে এসেছে। আগে না জানিয়ে এমন এক আগন্তুকের আগমন সংবাদ শুনে বিরক্ত বোধ করে সে। প্রশ্ন করে, কে তিনি, কি চান? নাম বলেননি, আর প্রয়োজনের কথাটাও শুধু আপনাকেই জানাবেন বললেন। আর্টেমিসিয়া পালমিরাকে বললে, দেখ তো মা, কে এসেছে, কি চায়। পালমিরা ইতস্তত করে। সে একটা হাউসকোট গায়ে জড়িয়ে ঘরের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ এভাবে অপরিচিত মানুষের সামনে উপস্থিত হতে কেমন যেন সংকোচ বোধ করে। হাজার হোক সে বিয়ের কোণে। মা বুঝলো মেয়ের সংকোচের কথা, তাই আবার বলে, আচ্ছা ঠিক আছে, তোকে যেতে হবে না, আমিই দেখছি। গায়ের উপর একটা লেডিস শাল জড়িয়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। সেটাই ওর ড্রয়িং কাম স্টুডিও রুম। ঘরের দেওয়ালে নানান তৈলচিত্র, কিছু ওর আঁকা, কিছু ক্লাসিক্যাল চিত্রের অনুলিপি। ভিতরের দরজা দিয়ে ঘরে ঢুকে দেখে আগন্তুক ওর দিকে পিছন ফিরে ওরই আঁকা একটি তৈলচিত্রকে তন্ময় হয়ে দেখছেন। ছবিটি সদ্য সমাপ্ত, অনুশোচনায় আচ্ছন্ন ম্যাকডানেল। পিছন থেকে মনে হলো আগন্তুক প্রৌঢ় নন, বৃদ্ধই। বেশবাস অপরিচ্ছন্ন, প্যান্ট তাপ্পি মারা, তার এক হাতে একটি ছড়ি, অপর হাতে চুরুট। পদশব্দে বৃদ্ধের তন্ময়তা ভঙ্গ হলো। পিছন ফিরে মুখোমুখি হলেন আর্টেমিসিয়ার। সসম্ভ্রম বাও করে বলেন, গুড আফটারনুন সিনোরা, আপনার কর্মব্যস্ততার মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্য আমি দুঃখিত, কিন্তু কথাটা নিতান্তই জরুরি, তাই বাধ্য হয়ে আসতে হলো। আমাকে চিনতে পারছেন তো? আর্টেমিসিয়া জবাব দিতে পারল না।
হাত বাড়িয়ে চেয়ারটাকে ধরে, তার মাথার মধ্যে টলে উঠেছে। ধীরে ধীরে চেয়ারে বসে পড়ে, অস্ফুটে বললে, তুমি 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 এতদিন কোথায় ছিলে, আর কেনই বা এসেছো এখন? সিনোরা তাহলে চিনতে পেরেছেন। বলবো বলবো আমার কথা বলবো, একটু বসুন, আগে দরজাটা বন্ধ করে দিয়ে আসি। গোপন কথা তো পাঁচকান হওয়া ঠিক নয়, তাতে আপনারই অসুবিধে। আর্টেমিসিয়া গৃহস্বামিনী, কিন্তু এখনো সে নির্বাক। আগন্তুক লাঠি গাছটা টেবিলে রাখে, এগিয়ে গিয়ে দরজাটা ভেজিয়ে দিয়ে এসে বসে পড়ে ওর দর্শনার্থীর কেদারায়। চুরুটটা শেষ হয়েছিল, অ্যাস্ট্রেটে থেতলে ঘষে ঘষে সেটার দাহন নিঃশেষ করে দেয়। এবার সে চোখে চোখে তাকায়, বলে, এটা তো আর আমার বাড়ি নয়, তোমার তোমার একার। কিন্তু মেয়েটা তো তোমার একার নয় আর্টেমিসিয়া, আইনত সে আমারও নয়। অপ্রত্যাশিত আঘাত সে চিরকালই বুক পেতে গ্রহণ করেছে, আজও তার ব্যতিক্রম হলো না। মুহূর্তে সামলে নিয়ে বলল, আমি আজ খুব ব্যস্ত আছি পেত্র, কি জন্য এসেছো সংক্ষেপে বলো। তাই কি পারি সিনোরা, 20 বছর পরে দেখা, কত কত কথা বলার আছে, শোনার আছে। প্রথম কথা, তোমার বেটির বিয়েতে নেমন্তন্ন লিস্টে তার বাপের নামটা আছে তো? ন্যায্য বাবা হোক বা না হোক, আইন মোতাবেক বাপ। পত্তরটা আমাকে এনে দাও, আমি আসবো, নিশ্চিত আসবো। তোমার মেয়ের ক্যান ক্যান নাচ দেখবো, ভরপেট খেয়েও যাব। খুশি? দাঁতে দাঁত দিয়ে আর্টেমিসিয়া বলে, তুমি কি ওর বিয়েটা ভেঙে দিতে এসেছো? ও মা, কি অলক্ষণে কথা গো! আঁতেল ঘরের মেয়ে আঁতেল ঘরে যাবে, তাতে আমি কোন সুরের বাচ্চা যে বাধা দেব? আর্টেমিসিয়া মর্মাহতা হয়, বোঝে ইতর শ্রেণীর ইয়ার দোস্তের ভাষাটা ওর মজ্জাগত হয়ে গেছে। নিজেকে সামলে নিতে পেরেছে এতক্ষণে। বলে, আমার সময় কম, কত দিতে হবে তাই বলো, যাতে তুমি চুপিসারে ফিরে যেতে পারো নিজের জগতে, মানে তোমার পরিচয়টা জানাজানি হয়ে যাবার আগেই। পরিচয়, আইডেন্টিটি। শোনো সিনোরা, ও শালির ন্যায্য বাপ কোন শুয়োরের বাচ্চা তা আমি জানি না। তখন আমি পথে পথে ছবি এঁকে বেড়াতুম, সেকালে তোমার কত কত নাগর ছিল তা কি আমার মনে আছে? তবে একটা কথা আমি ভুলিনি, ব্যাপটিজমের সময় তুমি নিজে মুখে বলেছিলে ওর পদবি আন্তনিও নয়, বলেছিলে, মনে আছে নিশ্চয়ই? আর্টেমিসিয়া এবার ধমক দিয়ে ওঠে, অহেতুক কেন কথা বাড়াচ্ছ পেত্র? তুমি এসেছো ব্ল্যাকমেল করতে, সোজাসুজি বলো কত চাও। ব্ল্যাকমেল? আই অবজেক্ট। না, আমি এসেছি আমার ন্যায্য দাবি নিয়ে। ঝোলার ভিতর থেকে সে আবসান্থের একটা বোতল বার করে। না, এখানে নয়, এটা তোমার বাড়ি নয়, আমার বাড়ি। এখানে তোমাকে মদ্যপান করতে দেওয়া হবে না। বোতলটা ব্যাগে ভরো, আর কত ডুকাট চাও সরাসরি বলে দাও। পেত্র বোতলটা ব্যাগে ভরে ফেলে, আগুন ঝরা চোখে তাকায় তার স্ত্রীর দিকে, বলে, সরি, ডুকাট নয় ম্যাডাম, ফ্লোরিন। আমার সম্মান মর্যাদা মিটিয়ে দিয়ে তুমি তোমার বেজম্মা মেয়ের বিয়ে দিতে পারো। 1000 ফ্লোরিন, নট আ লিরা লেস, নট আ লিরা মোর। 1000 ফ্লোরিন? কি বলছো পেত্রু, আমি 5 বছরেও তা রোজগার করতে পারবো না যে। সরি কোনের মা, দরাদরি আমি করি না, বলটা এখন তোমার কোর্টে। আমার ন্যায্য প্রাপ্যটা তুমি দিতেও পারো, আবার আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতেও পারো। সেক্ষেত্রে আমাকে যেতে হবে রবিনোভিচের মামার কাছে, বলটা তখন চলে যাবে তার কোর্টে। তিনি বেশ্যামাগির বেজম্মা বেটির সঙ্গে তার বোনপোর বিয়ে দিতেও পারেন, নাও পারেন, সেটা আমার বলা। আর্টেমিসিয়া আগুন ঝরা চোখে তাকিয়ে থাকে তার স্বামীর দিকে, যে লোকটা সব জেনে শুনে তাকে ঘরে নিয়েছিল, যার সন্তানকে সে গর্ভে ধারণ করেছে, একা হাতে মানুষ করে তুলেছে। যদি ব্যাপারটা চাপা দিতে চাও, তাহলে শনিবার বেলা 1টার সময় নোটের বান্ডিলটা নিয়ে সেই পোপালিনো বিচের রেস্তোরাঁটায় এসো, ঠিক বেলা 1টায়। আমি 10 মিনিট অপেক্ষা করব, তারপর সিধে চলে যাব রাশিয়ান এম্বাসিতে। ওকে? আর্টেমিসিয়া নির্বাক, নিষ্পন্দ। আরো একটা কথা বলে যাই সিনোরা, তুমি এখন আতেল, তোমার অনেক অর্থ, তুমি অনায়াসেই একজন প্রফেশনাল মার্ডারারকে নিযুক্ত করতে পারো, তাতে তোমার কোনো ফায়দা হবে না।
আমার এক ইয়ার দোস্তকে ব্যাপারটা বুঝিয়ে দিয়ে এক কপি কোর্টের অর্ডার দিয়ে এসেছি। আমি ফৌত হলে সে যথা কর্তব্য করবে। আজ আমি চলি তাহলে। শনিবার বেলা 1টা। প্রপালিনো বিচের সে রেস্তোরাঁটার কথা মনে আছে তো, যেখানে তোমার আমার প্রথম আলাপ হয়েছিল গো, দোতলার ছাদে? কি মনে পড়ে? প্লিজ ক্লিয়ার আউট, বেরিয়ে যাও। তা তো বলতেই পারো, যেহেতু বাড়িটা আমার নয়, তোমার। লাঠি তুলে নিয়ে বৃদ্ধ ঠুকঠুক করে এগিয়ে গেল নির্গমন দ্বারের দিকে। দরজার কাছে ঘুরে দাঁড়িয়ে বললে, বেস্ট অফ লাক, 1000 ফ্লোরিন ইন স্মল ডিনোমিনেশন। গুড নাইট। পর মুহূর্তেই নিষ্ক্রান্ত হয়ে গেল ওর জীবনের সেই অসহ্য অভিশাপ। 1000 ফ্লোরিন। ফ্লোরিন একটি স্বর্ণমুদ্রা, টিউলিপ ফ্লাওয়ারের ছাপ মারা, তাই ওর নাম ফ্লোরিন। সাদা বাংলায় মোহর। পায়ে পায়ে আর্টেমিসিয়া বাড়ির সামনের প্যাটিওতে বার হয়ে আসে। ক্লান্ত অবসন্ন দেহটা এলিয়ে দেয় একটা বেতের আরামকে দাঁড়ায়। অপরাহ্ন গড়িয়ে গেছে সন্ধ্যায়। পশ্চিম আকাশের সোনালি রোদ কখন লজ্জায় লাল হয়ে উঠেছিল নজরে পড়েনি। এখন নেমে এসেছে রাতের অন্ধকার। প্যাটিও ঘিরে যে মরশুমে ফুলের কেয়ারি, তা আঁধারে অদৃশ্য। তবু গাছগাছালির একটা মিষ্টি বুনো গন্ধ ভেসে আসছে। 1.5 দিনের মধ্যে 1000 ফ্লোরিন জোগাড় করা একটা অবাস্তব প্রস্তাব। ওর যা কিছু পুঁজি ছিল তা মামনির বিয়েতে খরচ করতে বসেছে। ভেবেছিল সঞ্চয়ের কি দরকার, মেয়ের জীবন সুখের হলেই ওর পরম তৃপ্তি। তারপর সংসারে খরচ কমিয়ে আনবে। একা মানুষের আর কতটুকুই বা প্রয়োজন। এমন সময় যেন কবরের মাঝখান থেকে উঠে এলো এক প্রেতাত্মা। সবকিছু তছনছ হয়ে গেল। হঠাৎ কে যেন ওর কাঁধে আস্তে করে একটা হাত রাখে। চমকে পিছন ফিরে দেখে পালমিরা। তুমি অন্ধকারের মধ্যে এমন করে বসে আছো কেন মা? কি ভাবছো? না কিছু না, চল ভিতরে যাই। যাব, একটু বসো, তুই একটা কথা আছে। প্রথমে বলো তো, ওই বুড়োটা কে? কি বলে গেল তোমাকে? আর্টেমিসিয়া বলে, ও আমার একজন পরিচিত লোক। অনেকদিন পরে হঠাৎ এসেছিল বলে প্রথমটা চিনতে পারিনি। আমি ওকে আগে দেখেছি? আমার চেনা কেউ? আর্টেমিসিয়া বলে, ওর কথা থাক মামুনি, চল ভিতরে যাই। হ্যাঁ যাব যাব, কিন্তু আমার কথাটা যে শেষ হয়নি। কি কথা? ও একজন ব্ল্যাকমেলার, তাই না? তোমার কাছে 1000 ফ্লোরিন চাইলো কেন? ও আমাদের সম্বন্ধে কি জানে? 3টে প্রশ্নের একটারও জবাব দিল না আর্টেমিসিয়া। প্রতি প্রশ্ন করে, তুই কেমন করে জানলি? আমি দরজার এপাশ থেকে আড়ি পেতেছিলাম। সব কথা বুঝতে পারিনি, শুনতেও পাইনি অনেক কথা, কিন্তু লোকটাকে আমি চিনতে পেরেছি মা। আর্টেমিসিয়া জবাব দেয় না, নিশ্চুপ বসে থাকে। তার চোখ অশ্রু সজল হয়ে ওঠে। পালমিরা বলতে থাকে, প্রথমে ভেবেছিলাম বাপির সামনে এসে জিজ্ঞেস করব, কেন তুমি আমাদের এতদিন কোনো খোঁজ খবর নাওনি, কিন্তু ও এমন সব বিশ্রী কথা বলতে শুরু করলো। আর্টেমিসিয়া চুপ করে বসে রইল কিছুক্ষণ। পালমিরা কতটা শুনেছে, কতটা বুঝতে পেরেছে সে আন্দাজ করতে পারে না। তারপর স্বীকার করে, তুই কতটা শুনেছিস, কতটা বুঝেছিস আমি জানি না, কিন্তু এটুকু বিশ্বাস করিস মামনি, ও আমার বিরুদ্ধে যা কিছু বলেছে তা মিথ্যা মিথ্যা মিথ্যা। তাহলে তুমি এত ভেঙে পড়ছো কেন? কেন ওই লোকটা 1000 ফ্লোরিন ব্ল্যাক মানি চাইবার সাহস পায়? কথাটা মিথ্যা, কিন্তু ওর কাছে এমন একটা দলিল আছে, এমন কিছু ডকুমেন্টও নিয়ে এসেছে যা প্রকাশ হয়ে পড়লে আমাদের সর্বনাশ হয়ে যাবে। অভিযোগটা মিথ্যা, কিন্তু ওর কাছে যে প্রমাণটা আছে সেটা মিথ্যা নয়। ফলে ওই 1000 ফ্লোরিন আমাকে দিতেই হবে শনিবার। আছে তোমার কাছে অত ফ্লোরিন? না নেই, ব্যাংক থেকে ঋণ নেব। কাল সকালেই যাব ব্যাংকে, কিন্তু মুশকিল হচ্ছে এই যে তাতে সমস্যাটা মিটবে না। কেন? ও তো বললো ব্ল্যাকমেলিং এর সবটা পেলে ও আর কোনো হাঙ্গামা করবে না। ম্লান হাসলো আর্টেমিসিয়া, বলে, এটাই তো ব্ল্যাকমেলিং এর সবচেয়ে মারাত্মক বিভৎসতা। 1000 ফ্লোরিন ও 6 মাসের মধ্যেই উড়িয়ে পুড়িয়ে দেবে, ঘোর দৌড়ের মাঠে, মদে বা আরো 5 রকম ব্যভিচারে। তারপর আবার ফিরে এসে নতুন করে হাত পাতবে। নিরুপায় হয়ে আবার আমাকে সেটা দিতে হবে। ব্ল্যাকমেলারের হাত থেকে বাঁচার কি কোনো পথ নেই?
আছে মামনি, বিনিময়ে বাকি জীবনটা ওর হাতে তুলে দিয়ে আমি বাকি জীবনে যা কিছু উপার্জন করব তা বছরে বছরে ওর ব্যভিচারের রসদ হিসেবে যোগান দিয়ে যেতে হবে। ব্ল্যাকমেলিং এমন একটা ব্যাধি যার কোনো ওষুধ নেই, তা মৃত্যুর মতো অমোঘ, জীবন দিয়ে তা শোধ করতে হয়। সে রাতটা মা মেয়ে ঘুমোতে পারল না। পালমিরার নিজস্ব শয়নকক্ষ আছে, কিন্তু ওই রাতটা কি জানি কি ভেবে মায়ের ডাবল বেড পালঙ্কে এসে শুয়ে পড়ল। আর্টেমিসিয়া জানতে চাইল না কেন। পাশাপাশি নিশ্চুপ ঘুমাবার ভান করে দুজনেই বিনিদ্র রাতটা কাটিয়ে দিল। পরদিন সকালে সব কাজ ফেলে আর্টেমিসিয়া তৈরি হয়ে নিল ব্যাংকে যাবে বলে। বাড়ির দলিলটা সঙ্গে নিল, সেটাই আমানত হিসেবে জমা রাখতে হবে 1000 ফ্লোরিন ঋণ প্রার্থনা করে। কিন্তু আবার এক বাধা, আবার এসে উপস্থিত এক অপ্রত্যাশিত আগন্তুক, এবারেও কোনো খবর না দিয়ে। এবার কিন্তু চিনতে অসুবিধে হলো না আর্টেমিসিয়ার। তুমি হঠাৎ কোথা থেকে? উহ, কতদিন পরে! তা প্রায় 2 দশক। আমাকে চিনতে পেরেছো তো আরতি? বাহ, তোমাকে চিনব না? জেনোয়ায় এসেছিলে কেন হঠাৎ? পালমিরার বিয়ের উৎসবে যোগ দিতে? তুমি আমার খবর রাখো না, কিন্তু আমি তোমাদের সব খবর রাখি। পালমিরা কোথায়? সে একটু বেরিয়েছে, আমাকেও এক্ষুনি বের হতে হবে। তুমি কোথায় উঠেছো আদ্রে? হোটেলে? এ বাড়িতে চলে আসতে পারো না? আদ্রে বলে, পালমিরা বাড়িতে নেই তাতে সুবিধেই হলো। আমি এসেছি একটা বিশেষ দায়িত্ব নিয়ে। কথাটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গোপন। ইনফ্যাক্ট আমাকে পাঠিয়েছেন আমার বস, তিনি স্বয়ং আসতে পারলেন না, অসুবিধে আছে। তোমার বস? কে তিনি? কর্নেল ব্রামান্টি। তাঁর আদেশ মতোই আমি জিজ্ঞেস করছি। তুমি অসংকোচে সব কথা আমাকে খুলে বলো। কি কথা আদ্রে? কাল সন্ধেবেলা তোমার সঙ্গে এক বৃদ্ধ এসে দেখা করেছিলেন, আমরা জানি। তিনি কেন এসেছিলেন তাও জানি, কিন্তু তিনি কত ফ্লোরিন ব্ল্যাকমেলিং এর দাবি পেশ করেছেন সেটা জানি না। সেটা বলবে? স্তম্ভিত হয়ে গেল আর্টেমিসিয়া। এসব কি বলছো আদ্রে? প্লিজ প্লিজ, সময় আমাদের খুব কম, এক্ষুনি পালমিরা ফিরে আসতে পারে। তার আগে বলো কতটা তার দাবি, কখন সে নিতে আসবে সেটা। আর্টেমিসিয়া বুঝতে পারে এরপর আর গোপন করার কোনো মানে হয় না। জানায় অর্থের পরিমাণটা এবং কখন কোথায় সেটা হস্তান্তরিত করার নির্দেশ আছে। আদ্রে বলে, শোনো আরতি, আজ সন্ধেবেলাতেই আমি তোমাকে দিয়ে যাব একটা পোর্টম্যান্টো ব্যাগ। তাতে থাকবে গোনাগুনতি 1000 ফ্লোরিন। তুমি ইতস্তত করো না, এটা কোনো দান নয়, ঋণও নয়। কর্নেল ব্রামান্টির আদেশ, আমি দূত মাত্র। শনিবার সকালে আমি একটা ঘোড়ার গাড়ি নিয়ে আসব ছদ্মবেশে, মানে কোচম্যান হিসেবে, ঠিক বেলা 11:30টায়। এখান থেকে পোপালিনো বিচ যেতে প্রায় ঘন্টাখানেক লাগবে। একটু সময় হাতে থাকা ভালো, কারণ 1:10 পর পেট্রো আর তোমার জন্য অপেক্ষা করবে না। তুমিই তো বললে ওই 1000 ফ্লোরিন আমাকে শোধ দিতে হবে না। এটা কি বলছো? না, কারণ তুমি ব্যাগটা ওর হাতে তুলে দেবে, কিন্তু ও সেটা গ্রহণ করতে পারবে না, তোমাকেই ফেরত দেবে। কি বলছো এসব? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আদ্রে জবাব দিতে পারলো না। খোলা দরজার দিকে তাকিয়ে লাফিয়ে ওঠে, হ্যালো হ্যালো হ্যালো! কি পালমিরা, আমাকে চিনতে পারো? খোলা সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে পালমিরা আর রবিনোভিচ। পালমিরা একটু থতমত খেয়ে যায়। আদ্রেকে সে চিনতে পারেনি, না পারারই কথা। প্রায় 20 বছর আগে যখন সে শেষবার আন্দ্রেকে দেখে, তখন সে শিশু মাত্র। কাকুর কাঁধে চেপে ফ্লোরেন্সের পথে বেরু করতে যেত। আদ্রে রবিনোভিচের দিকে ফিরে বলে, তুমি আমাকে চেনো না সিনার রবিনোভিচ? আর্টেমিসিয়া ফ্লোরেন্সে যে বাড়িতে থাকতো, আমিও সেই বাড়িতেই থাকতাম। পালমিরা তখন নেহাত বাচ্চা। রবিনোভিচ এগিয়ে এসে আদ্রের সঙ্গে করমর্দন করে। গাড়োয়ানকে কোনো নির্দেশ দিতে হলো না। ঘোড়ার গাড়িটা পোপালিনো বিচের একটা খানদানি রেস্তোরাঁর সামনে এসে থেমে গেল। কোচম্যান নেমে এসে দরজাটা খুলে দিয়ে গ্রাম্য লব্জে বললে, আসে পড়ছেন মাঠান, আপনি ভেতরে যান গিয়া, আমি ওই ময়দানে গাড়িটা রাখুন। ভারী পোর্টম্যান্টো ব্যাগটা নিয়ে আর্টেমিসিয়া নেমে এলো। একবার চোখ তুলে গাড়োয়ানের দিকে তাকিয়ে দেখলো
কে বলবে ওই লোকটা ফ্লোরেন্স সেনাদলের একজন পদস্থ অফিসার? 20 বছরে এলাকাটার বেশ কিছু পরিবর্তন হয়েছে। নতুন নতুন বাড়িও উঠেছে সমুদ্রের ধার বরাবর, কিন্তু পান্থশালাটার বিশেষ কিছু পরিবর্তন হয়নি। যেমন হয়নি আদ্রিয়াটিক সমুদ্রের তরঙ্গভঙ্গের অথবা গগনচারী সিগালগুলোর আর্তচিৎকার। ব্যাগটা হাতে ঝুলিয়ে ও এগিয়ে গেল রেস্তোরাঁটার দিকে। দ্বারপাল অভিবাদন করে ঝকঝকে পিতলের হাতল ধরে দরজাটা খুলে দিল। ভিতরটা আলো আঁধারি, কিন্তু ও প্রবেশ মাত্র একজন বৃদ্ধ কোণ থেকে এগিয়ে এলেন। আর্টেমিসিয়াকে এমন একটি খানদানি বাও করলেন যাতে মনে হলো কোনো ম্যাজিশিয়ান স্টেজে উঠে এবার খেলা দেখাচ্ছেন, অথবা স্যার ওয়াল্টার র্যালে কুইনকে অভিবাদন করছেন। আসাতে সিনোরা, আপনি খুব পাঞ্চুয়াল দেখছি। আসুন আমরা দোতলায় যাই। তার কি কোনো প্রয়োজন আছে? আপনি এই ব্যাগটা আমার বাড়িতে ভুলে ফেলে রেখে এসেছিলেন, তাই পৌঁছে দিতে এসেছি। আপনি এটা নিলেই আমার ছুটি। তাই কি হয়? আমাদের দুজনের যে আজ এখানে লাঞ্চ খাবার কথা। আসুন দোতলায় যাই। আর্টেমিসিয়ার লক্ষ্য হলো পেত্রো কিন্তু এখন তার ইয়ারদোসদের চাষাড়ে ভাষায় কথা বলছেন। তার মানে কাল সন্ধ্যায় কি সে ইচ্ছে করেই ওই অশ্রাব্য ভাষায় কথা বলছিল? কেন? ওকে আতঙ্কগ্রস্ত করে তুলতে? আর্টেমিসিয়া ওর কথা মেনে নিল। সিঁড়ি বেয়ে দোতলার ছাদে যেতে শুরু করলো। বৃদ্ধ এগিয়ে এসে বললেন, ব্যাগটা বয়ে নিয়ে যেতে আপনার অসুবিধে হবে, আমাকে দিন, আমিই বইব। না না থাক, আমি এতটাই যদি বা সইতে পারি তবে ওইটুকুও পারবো। তাই কি হয়, মহিলা মোট বইবেন আর পুরুষ মানুষ খালি হাতে যাবে? আর্টেমিসিয়া ঘুরে দাঁড়িয়ে বলল, জিসাস বলেছেন বদ্ধভূমিতে যাবার সময় প্রত্যেককেই নিজ নিজ ক্রুশ কাঠখানা বই নিয়ে যেতে হবে। বৃদ্ধ বললেন, ও তাই বলেছেন বুঝি? আমি আবার ও কেতাবখানা পড়িনি। ওরা দুজনে উঠে এলো দ্বিতলের খোলা ছাদে। আশ্চর্য, এটারও কোনো পরিবর্তন হয়নি। কিছু দূরে দূরে ওক কাঠের মেজ, সেগুলি ঘিরে চারখানি করে চেয়ার, উপরে রোদ আড়াল করা গোল রঙিন ছাতা। পেত্রো বিশেষ একটি টেবিল বেছে নিল, যেখানে ওরা বসেছিল প্রথমবার। সেই টেবিলের অপর দুটি চেয়ার সরিয়ে দিল। ছাদে আরো কয়েকটি দল মধ্যাহ্নভোজনে সমবেত হয়েছেন, বসেছেন ছড়িয়ে ছিটিয়ে। হোটেলের বেয়ারা এসে দাঁড়ালো নোট বই হাতে। পেত্রো তাকে বললে, প্রথমে কিছু অ্যাপিটাইজার নিয়ে এসো, লাঞ্চের অর্ডার একটু পরে দেব। আমার জন্য এক বোতল অ্যাবসেন্থ, আর ওর জন্য রেড ওয়াইন, আর এক প্লেট বেকন উইথ ফ্রাইড প্রন। লোকটা নিক কথায় অর্ডার নিয়ে চলে গেল। আর্টেমিসিয়া ব্যাগটা হস্তান্তরিত করার উদ্দেশ্যে বাড়িয়ে ধরে, বলে, এটা ধরো। ওটা তো নেবই, ওটা নিতেই তো আসা, কিন্তু এমন প্রকাশ্য স্থানে গুমতি করা তো যাবে না। মানে কেন গুমতি করা যাবে না কেন? তুমি তো কিছু ব্ল্যাকমেলিং এর পেমেন্ট নিচ্ছ না, এটা তোমার ন্যায্য পাওনা। এতদিন স্ত্রী কন্যাকে ভরণ পোষণ করেছো, এটা তারই প্রতিদান। পেত্রো হা হা করে হাসলো। আর্টেমিসিয়ার নজর হলো ওর সামনের দুটো দাঁত পড়ে গেছে। আজ কিন্তু লোকটা তাপ্পি মারা প্যান্ট পরে আসেনি। তার সাজ পোশাক খানদানি না হলেও মানানসই। সে জিজ্ঞাসা করলে, 1000 ফ্লোরিন কি ব্যাংক থেকে তুললে? সে খবরটায় তোমার কি প্রয়োজন পেত্রো? যা চেয়েছো পেয়ে গেলে, ব্যাস। একটা কথা আর্টেমিসিয়া, খোলাখুলি বলে রাখি, পরে গুনতি করে যদি দেখি তুমি প্রতিশ্রুতি মতো 1000 ফ্লোরিন দাওনি, তাহলে আমার তরফেও কথার খেলাপ হতে পারে। সেটুকু আমি আন্দাজ করতে পারি। পেত্রো একটা চুরুট ধরালো। খিদমতগার ওদের অ্যাপিটাইজার দিয়ে গেল। পেত্রো বলে, তোমার খবর মোটামুটি আমার জানা। তুমি কি আমার সম্বন্ধে কিছু জানতে চাও? হ্যাঁ চাই। ভিনা কোথায় আছে, কেমন আছে? সোজা হয়ে উঠে বসলো পেত্রো, বলে, ভিনা? ভিনাকে? ও, তুমি তাকে সত্যিই আজ চিনতে পারছো না? ভিনা ছিল আমার প্রথম মডেল, আমি যখন ইনক্লিনাজিয়নের ছবিটা আঁকছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। সে তো অনেক দিনের কথা, সে অনেকদিন আগেই আমাকে ছেড়ে গেছে। বেঁচে আছে না ফৌত হয়েছে তাও জানি না। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, অনেক কথাই তো জানতে ইচ্ছে করে, কিন্তু তুমি অস্বস্তি বোধ করতে পারো বলে জানতে চাইছি না।
আরে না না, তুমি কি একদিনেও বুঝতে পারোনি আমি লোকটা একেবারে দোকান কাটা? ও, তাহলে আমাকে বুঝিয়ে বলো তো পেত্র, কাল সন্ধেবেলা আমার সঙ্গে এমন খিস্তি খেউড় মেশানো ভাষায় কথা বলছিলে কেন? আমাকে ভয় দেখাতে? আবার অট্টহাস্য করে ওঠে পেত্র, বলে, তুমি দারুণ বুদ্ধিমতী, সব নিজে নিজেই বুঝে নিতে পারো। না পেত্র, সবটা পারি না। যেমন ধরো এই আংটিটা, আঙুল থেকে ও ওয়েডিং রিংটা বার করে টেবিলে রাখে, বলে, আমি আজও জানি না এটা কি আমাকে বিয়ে করার আগে তুমি নগদ মূল্যে বাজার থেকে কিনেছিলে? না তো কি, চোরাই মাল, চুরি করেছিলাম? না, কিন্তু এমনও তো হতে পারে যে তোমার প্রথম পক্ষের বউকে কফিনে শুইয়ে দেবার আগে এটা তার হাত থেকে খুলে নিয়েছিলে, পারে না? এবার আর অট্টহাস্য করতে পারল না, বললে, প্রথম পক্ষের বউ তার মানে? এসব কি বলছো? আমি সেটা জানতাম পেত্র, কথাটা তোমার সঙ্গে কখনো আলোচনা করিনি তুমি লজ্জা পাবে বলে, কারণ সে কথাটা তুমি নিজে মুখে কোনোদিন আমাকে বলনি। পেত্র গম্ভীর হয়ে গেল, জানতে চায়, এ কথা তোমাকে কে বলেছিল, গ্র্যানি না তার সেই হাড় হাবাতে নাতিটা? আর্টিমিসিয়া বললে, হাড় হাবাতে নাতিটার কথাই যখন উঠে পড়লো, তখন আরো একটা প্রশ্ন করি, তাকে তুমি বরাবর এড়িয়ে চলতে, তার সঙ্গে কখনো কথা বলতে না, সেটা কেন? পেত্র আরো গম্ভীর হয়ে গেল, মুখ নিচু করে কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, ছেলেটা ছিল ভারী পাজি, কাচের জানলা দিয়ে আমাদের বেডরুমে উঁকি ঝুঁকি মারত। ও, তাহলে ও কথাটা সত্যি, তুমি আমাকে বিয়ে করার আগে আরেকজনকে বিয়ে করেছিলে, তাই না? পেত্র রুখে ওঠে, সেটা আইনত কোনো অপরাধ নয়, কিন্তু তাই বলে ও ছোকরা ভোর রাতে আমাদের সবার ঘরে গিয়ে উঁকি মারবে? ও তাই মারতো বুঝি? আমি একদিন সচক্ষে তাকে দেখেছি, শীতের দিনে শেষ রাতে ছাদের পাঁচিল টপকে কাচের সার্সি জানলা দিয়ে উঁকি দিতে। আর্টিমিসিয়া বলে, এটা তো খুবই অন্যায়, তুমি তাকে ডেকে ধমক দাওনি? ও তখন বাচ্চা ছেলে, 9-10 বছর বয়স। আচ্ছা সেসব কথা থাক, রবিনোভিচকে কত ডাউরি দিতে হলো বলো? আর্টিমিসিয়া জবাব দেবার আগেই ওপাশ থেকে একজন ভদ্রলোক টেবিল ছেড়ে উঠে এলেন ওদের কাছে। পেত্রকে বললেন, কিছু মনে করবেন না সিনিয়র, আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় আপনাকে দেখেছি বলুন তো? পেত্র বিরক্ত বোধ করে, বলে, সরি সিনিয়র, আমি রোমে থাকি না, ফ্লোরেন্স থেকে এসেছি 2 দিন আগে, আপনি কিছু ভুল করছেন। তাই বলুন মশাই, আপনি ফ্লোরেন্টাইন, ফ্লোরেন্সেই তাহলে আপনাকে দেখেছি। পেত্র রীতিমতো বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, বলে, লুক হিয়ার স্যার, আপনি হয়তো আমাকে কোথাও দেখেছেন, কিন্তু সেসব খেজুরে আলাপ করার সময় এবং ইচ্ছা আমার নেই। আমি এখানে এসেছি সস্ত্রীক মধ্যাহ্ন ভোজনে, আপনার বকবকানি শুনতে নয়। ভদ্রলোক এবার একটি চেয়ার টেনে নিয়ে বসে পড়েন, সবিস্ময় বলেন, দিও মিস সালভি, কি বলছেন মশাই, সস্ত্রীক? ইনি আপনার স্ত্রী? ইনি তো বিখ্যাত রোমান পেইন্টার মাদাম আর্টিমিসিয়া জেন্টিলেসচি। আমরা তো এতদিন জানতাম সিনোরিটা পালমিরা জেন্টিলেসচির বাবা। কথাটা তার শেষ হয় না, হোটেল বয় এসে দাঁড়ায়। পেত্র বলে, প্লিজ স্যার, এবারে আপনি ফিরে যান নিজের টেবিলে, আমরা এবার খাবারের অর্ডার দেব, খাবো। ভদ্রলোক হোটেল বয়কে সরাসরি বলেন, তুমি একটু ঘুরে এসো, তিনি একটু পরে অর্ডার দেবেন, আমাদের কিছু কথা বাকি আছে। ইয়েস স্যার। হোটেল বেয়ারা তৎক্ষণাৎ স্থান ত্যাগ করল। পেত্র একেবারে অগ্নিশর্মা, জোর গলায় ধমকে ওঠে, আপনি কে মশাই? হরিদাস পাল? আমি কখন খাবারের অর্ডার দেব তা আপনি বলার কি? ভদ্রলোক তার পকেট থেকে একটি কার্ড বার করে দেখান, শান্ত স্বরে বলেন, না, হরিদাস পাল আমি নই, আমি রোমের একজন কাস্টমস অফিসার। আমাদের কাছে খবর আছে কিছু কন্ট্রাব্যান্ড গুডস আজ দুপুরবেলা এখানে হাত বদল হবে। অনুগ্রহ করে আমাকে জানাবেন কি আপনার এই পোর্টম্যান্টো ব্যাগে কি আছে? পেত্র আগুন ঝরা চোখে আর্টিমিসিয়ার দিকে তাকায়, বলে, ও, তুমি এই চাল দিয়েছো? সামলাতে পারবে নিজেকে? রঙের টেক্কাখানা কিন্তু আমার পকেটে। আমি কিন্তু আপনার জবাবের প্রতীক্ষায় আছি মিস্টার ফ্লোরেন্টাইন, আপনার এই ব্যাগে কি আছে? পেত্র মুহূর্ত মধ্যে জবাব দেয়, ব্যাগটা আমার নয়, ওনার, ওকে জিজ্ঞেস করুন। সে কি, আপনি তো এইমাত্র বলেছেন উনি আপনার স্ত্রী, ওর হলে তো সেটা আপনারও নয়?
পেত্র জবাব দিল না। কাস্টমস অফিসার এবার আর্টিমিসিয়ার দিকে ফিরে বলেন, আমি আপনাকে বিরক্ত করতে বাধ্য হচ্ছি ম্যাডাম, আমাকে মার্জনা করবেন। ব্যাগটি কি আপনার? আগে হ্যাঁ। কি আছে ওতে? আফিং, গাঁজা বা কন্ট্রাব্যান্ড কিছু নেই, কিছু অর্থ আছে। ও অর্থ? কতটা? কত ফ্লোরিন? আমি আপনার এই প্রশ্নের জবাব দেব না। রোমান কারেন্সি কোনো নিষিদ্ধ বস্তু নয় যে কোনো মহিলা তা নিয়ে পথে বাহির হতে পারবেন না। আমি দুঃখিত ম্যাডাম, আরেকটি প্রশ্ন, এটা ব্ল্যাকমেলিং এর কোনো লেনদেন নয় তো? আর্টিমিসিয়া একবার পেত্রোর দিকে তাকিয়ে দেখল, তারপর ভদ্রলোকের দিকে ফিরে বলল, আমি তো পুলিশকে কিছু জানাইনি, বলিনি যে কেউ আমাকে ব্ল্যাকমেল করছে। আপনি আমাকে এই প্রশ্ন করতে পারেন না। আবার বলছি, কারেন্সি নোটস কন্ট্রাব্যান্ড নয়। আমি দুঃখিত সিনোরা। এবার আমার শেষ প্রশ্ন, এই ভদ্রলোক কি আপনার স্বামী, সিনিয়র পেত্রো আন্তোনিও? এ কথা অস্বীকার করার উপায় নেই। আর্টিমিসিয়া স্বীকার করে, আজ্ঞে হ্যাঁ। কিছু মনে করবেন না সিনিয়র, আপনি কিন্তু অহেতুক আমাদের বিরক্ত করছেন। এই ব্যাগটা আমার, তা আমি আগেই বলেছি। আমাদের কাছে নিষিদ্ধ বস্তু কিছু নেই, আপনি তল্লাশ করে দেখতে পারেন। যদি না করেন তবে অনুগ্রহ করে নিজের টেবিলে ফিরে যান, আমাদের বিরক্ত করবেন না কাইন্ডলি। ভদ্রলোক ওকে বাউ করে বললেন, আমি আপনাদের মধ্যাহ্নভোজনে বিরক্ত করায় অত্যন্ত দুঃখিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি ওই ভদ্রলোককে চূড়ান্তভাবে শনাক্ত করে দিয়েছেন। ধীর পায়ে নিজের টেবিলে ফিরে গিয়ে সঙ্গীদের মধ্যে একজনকে বললেন, ইয়েস কর্নেল, সিনোরা চূড়ান্তভাবে ওকে শনাক্ত করেছেন, তোমার অনুমানই সত্য। তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন শ্রোতা, এগিয়ে এলেন ওদের টেবিলের কাছে। পেত্রোর মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করেন, আমাকে চিনতে পারেন সিনিয়র আন্তোনিও? পেত্রো উঠে দাঁড়ায়, রুখে ওঠে, এসব কি শুরু করেছেন আপনারা? একের পর এক দল এসে এভাবে আমাদের বিরক্ত করছেন কেন? পুলিশ বলে? অসীম ক্ষমতা আছে বলে? ভদ্রলোক মৃদু হাসলেন, বললেন, বুঝেছি, আপনি আমাকে ঠিক চিনতে পারেননি। না, পারিনি, চিনতে চাইও না। এটুকু আন্দাজ করছি যে আপনিও রোমান সরকারের একজন আবগারি দারোগা, ধরাকে সরা জ্ঞান করেন। আজ্ঞে না, আমি কর্নেল ব্রামান্টি, ফ্লোরেন্স সরকারের চিফ অফ ইন্টেলিজেন্স। একটু থমকে গেল পেত্রো, কিন্তু নিজেকে সামলে নিতে তার দেরি হলো না। একটা ছদ্ম বাও করে বললে, কি সৌভাগ্য আমার, আপনার সঙ্গে পরিচিত হয়ে কৃতার্থ হলাম। তারপর আর্টিমিসিয়ার দিকে ফিরে বলে, উঠে এসো আর্টিমিসিয়া, এরা সবাই সামরিক অফিসার অথবা পুলিশ, আমাদের ওরা শান্তিতে লাঞ্চ করতে দেবেন না। তোমার ব্যাগটা তুলে নাও। যন্ত্রচালিতের মতো আর্টিমিসিয়া উঠে দাঁড়ায়, ব্যাগটা তুলে নেয় হাতে। কর্নেল ব্রামান্টিকে সে চিনেছে, কিন্তু পেত্রোর সম্মুখে সে কথা স্বীকার করতে সাহস পায় না। ও জানে কর্নেল ব্রামান্টি, যাকে ও 20 বছর আগে চিনত উপকারী বন্ধু ক্যাপ্টেন ব্রামান্টি পরিচয়, এখানে অসহায়। পেত্রোর আস্তিনের তলায় লুকোনো আছে রঙের টেক্কাখানা, যা একাগ্নি অস্ত্রের মতোই অব্যর্থ। ব্রামান্টি হয়তো ওকে কোনো অভিযোগে গ্রেপ্তার করতে পারে, কিন্তু ধরা দেবার আগে ওই শয়তানটা মেলে ধরবে রোম আদালতের একটি পাক্কা দলিল, আর্টিমিসিয়া ছিল একজন বেশ্যা, পালমিরা বেজন্মা। উঠে দাঁড়ালো ব্রামান্টি, বললে, সিনিয়র আন্তোনিও, ফ্লোরেন্সের অধিপতি ইল গ্র্যান্ডুচা গুইলিনো দা মেডিচির আদেশে আমি এই মুহূর্তে আপনাকে গ্রেপ্তার করছি। পেত্রো উঠে দাঁড়ায়, বলে, বাহ, একটু আগেই শুনলেন না যে ব্যাগটা আমার স্ত্রীর? এখানে ব্ল্যাকমেলিং এর কোনো কেসই নেই। কর্নেল ব্রামান্টি কাকে যেন ইঙ্গিত করল। পেত্রো লক্ষ্য করেনি যে ঠিক তার পিছনেই এসে দাঁড়িয়েছে একজন। মুহূর্তের মধ্যে সে পেত্রোর হাতখানা টেনে নিয়ে হ্যান্ডকাফ পরিয়ে দিল। এসব কি হচ্ছে? গর্জে ওঠে পেত্রো, বলে, এটা রোম, ফ্লোরেন্স নয়, এখানে লর্ড মেডিচির অর্ডার কার্যকারী নয়। আপনি একবার গ্রেপ্তারি পরোয়াখানায় নজর রাখুন স্যার, রোমের লকোমেন টেনান্টি গ্রেপ্তারি পরোয়ানায় অনুমোদন দিয়েছেন। পেত্রো সেটা দেখে না, বলে, আপনার চার্জটা কি, ব্ল্যাকমেলিং? নো স্যার, ফার্স্ট ডিগ্রি মার্ডার। থমকে যায় পেত্রো, মার্ডার? মার্ডার? মার্ডার কেসে একটা কর্পাস ডেলিক্টির প্রয়োজন হয়, এটুকু অন্তত আপনার জানা উচিত। বাহ, আইন সম্বন্ধে আপনার তো বেশ টনটনে জ্ঞান দেখছি।
আসামিকে যখন কাঠগড়ায় তোলা হবে তখন সবই পাবেন, মৃতদেহের অকাট্য উপস্থিতি, প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী সাক্ষী। আমি আইনত আপনাকে সাবধান করে দিচ্ছি সিনিয়র আন্তোনিও, এখন এ বিষয়ে একটি কথাও বলবেন না, মানে যতক্ষণ না আপনার সলিসিটার এসে উপস্থিত হচ্ছেন। হ্যাঁ জানি মশাই জানি, কিন্তু খুনটা কে হয়েছে, কোথায় হলো, কবে হলো, সেটুকু তো অন্তত জানবার অধিকার কি আমার আছে? নিশ্চয়ই। খুন হয়েছিলেন আপনার প্রথমা পত্নী সিনোরা এলিজাবেথ আন্তোনিও আপনার শয়নকক্ষে 7ই এপ্রিল, ইয়ার অব দ্য লর্ড 1613। লিজা তো মারা যায় অক্সিজেনের অভাবে, আমরা ভুল করে সব জানলা বন্ধ করে ফায়ার প্লেস জ্বালানোতে। সেটা অর্ধ সত্য, অক্সিজেনের অভাবেই, তবে আপনি তার গলা টিপে ধরায়। না না, কোনো কথা বলবেন না। ততক্ষণে ছাদে বেশ ভিড় হয়ে গেছে, একতলা থেকে এই নাটকীয় দৃশ্যটি দেখতে অনেকেই উপরে উঠে এসেছেন। তার মধ্যে একজন সুবেশ ভদ্রলোক এগিয়ে এসে কর্নেলকে বললেন, এক্সকিউজ মি স্যার, এভাবে আপনি আমার হোটেল থেকে কোনো খদ্দেরকে গ্রেপ্তার করতে পারেন না। আমি এ রেস্তোরাঁর মালিক, আমার বৈধ লাইসেন্স আছে। কর্নেল ব্রামান্টি তার মুখের দিকে ফিরে বললেন, লুক হিয়ার সিনিয়র প্রোপাইটার, এটা একটা খুনের মামলা, আপনি সরকারি কাজে বাধা দিলে আপনাকেও আমরা গ্রেপ্তার করতে বাধ্য হব। মালিক নিকথায় এক পা পিছিয়ে এলেন। ইউ ক্যান প্রুভ ইট। কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, গর্জে ওঠে পেত্রু। নো নো নো, আপনি আর একটি কথাও বলবেন না। লেফটেন্যান্ট ব্রুনো, আসামিকে নিয়ে যাও। ভিড়টা পাতলা হয়ে গেলে আসামিকে হাতকড়া পরিয়ে মাজায় দড়ি বেঁধে নামিয়ে নিয়ে যাবার পর সকলেই নেমে গেল। ব্রামান্টি এবার এগিয়ে এলো আর্টেমিসিয়ার কাছে, ভারী ব্যাগটা নিজের দিকে টেনে নিয়ে বলল, বসো আর্টেমিসিয়া, আই এম সরি, কিন্তু এছাড়া তোমাকে বাঁচানোর আর কোনো পথ খোলা ছিল না। তাছাড়া হত্যা দৃশ্যের একমাত্র প্রত্যক্ষদর্শী যে অকুস্থলে উপস্থিত ছিল, এই সত্যটা প্রমাণ করাই ছিল একমাত্র বাধা। না হলে কেসটা আমরা বেশ কয়েক বছর আগেই সমাধান করেছি। স্ত্রীধন হাতিয়ে নেবার লোভে শয়তানটা তাকে গলা টিপে মেরেছিল। আর্টেমিসিয়া দু হাতে মুখ ঢেকে বসেছিল, তার পিঠটা মাঝে মাঝে ফুলে উঠছিল শুধু। সে কাঁদছে, দুঃখে না আনন্দে? আর তো কান্নার কিছু নেই আরতি, তোমার সমস্যার তো সমাধান হয়ে গেছে। পেত্রোর কাছে যে দলিলটা আছে সেটা আমরা সিজ করব। যে ইয়ারদোস্তের কাছে দ্বিতীয় কপিখানা আছে সে গতকাল রাত্রে অ্যারেস্টেড হয়েছে। পেত্রোর যদি মৃত্যুদণ্ড নাও হয়, যাবজ্জীবন হতে বাধ্য। ও আর তোমার কাছে ব্ল্যাকমেল করতে কোনোদিন ফিরে আসবে না, এ জীবনে নয়। ও সত্যি সত্যি লিজাকে গলা টিপে মেরেছিল? প্রশ্নটা ক্যাপ্টেন আদ্রেকে জিজ্ঞেস করে, সেই একমাত্র সাক্ষী, কিন্তু তার দিদিমাকে সে কথা বলতে সে সাহস পায়নি। ওর ভয় ছিল তাহলে পেত্রো ওকে খুন করে ফেলত, কিন্তু সে যে অমনভাবে শীতের রাতে পেত্রোর বেডরুমে উঁকি মেরেছিল, এই কথাটা আমরা বিচারককে হয়তো বিশ্বাস করাতে পারতাম। তুমি নিজের অজান্তেই সেই সমস্যার সমাধান করে দিয়েছ। অশ্রু আর্দ্র দু চোখ থেকে হাত দুটো সরিয়ে ও জানতে চায়, আমি? হ্যাঁ তুমি। পেত্রো তোমার কাছে স্বীকার করেছে যে ওই প্রচন্ড শীতের রাত্রে ক্যাপ্টেন আদ্রে চিলেকোঠার ছাদ থেকে হত্যা দৃশ্যটা সচক্ষে দেখেছিল। পেত্রোর স্টেটমেন্টটা অবশ্য প্রিভিলেজড কমিউনিকেশন, তোমাকে আমরা সাক্ষীর কাঠগড়ায় তুলে সে প্রশ্নটা করতে পারতাম না। রোমান লতে স্ত্রী কখনো স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিতে পারে না, কিন্তু হতভাগাটা তখন এতই উত্তেজিত যে স্বীকৃতিটা সে জোর গলায় দিয়েছিল। আমরা 4-5 জন তা শুনেছি। আই এম সরি ফর ইউ। সরি? সরি কেন হবে ব্রাহ্মণটি? ওই নরপিশাচটার সন্তানকে আমি গর্ভে ধারণ করতে বাধ্য হয়েছি বটে, তবে কোনোদিন কি তাকে এক ফোঁটাও ভালোবেসেছি? সে কি সেই সুযোগ আমাকে দিয়েছিল? থ্যাঙ্কস সিস্টার, এটুকুই ছিল এ সাফল্যে আমার একমাত্র ব্ল্যাক স্পট। 20 বছর ধরে আমি ওর পিছনে লেগেছিলাম, কিন্তু গ্রেপ্তার করতে সাহস পাইনি। আশঙ্কা ছিল আদালতে ওটা প্রমাণ করতে পারবো না। বিচারক বিশ্বাস করবেন না যে ওই প্রচন্ড শীতের রাত্রে একটা 9-10 বছরের ছেলে খোলা ছাদে দাঁড়িয়ে ওদের ঘরে উঁকি মেরেছিল। যাই হোক, তুমি এখন নিশ্চিন্ত মনে ফিরে যাও, গাড়ি তৈরি আছে। থ্যাঙ্কস ব্রাদার, তুমি আমার জীবন দিলে, আমার আর পালমিরার।
ও শুধু থ্যাঙ্কস বললে শুনবো কেন? পালমিরার বিয়ের নিমন্ত্রণ পত্রটা কই? আমরা সবাই মিলে যে ওর বিয়েতে নাচবো, নিমন্ত্রণ খাবো, ককটেল পার্টিতে যোগ দেবো। শিওর। কিভাবে কোথায় তার দেহাবসান হয়েছিল বুড়ো ইতিহাসটা তা জানে না, কোথাও তা লিপিবদ্ধ করা নেই। এটাই হয়তো ইতিহাসের কেত। আমাদের প্রথম স্বাধীনতা যুদ্ধের কাণ্ডারি নানা সাহেব কোথায় দেহ রাখলেন তা কেউ জানে না। হয়তো যারা জানতো তারা তা লিপিবদ্ধ করে যায়নি। আবার আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মূল কাণ্ডারি, সেই বাংলা মায়ের অভিমানী ঘর পালানো ছেলেটা কোথায় শহীদ হলো সে কথাও ইতিহাসে লেখা থাকবে না, কেউ তা জানে না। যারা জানতো তারাও তথ্যটা নানাভাবে চাপা দিয়ে গেছে। বারবার কমিশন বসিয়ে বারে বারে বলতে চেয়েছে, তোমাদের নবকুমার কি আর আছে, তাকে শেয়ালে খাইয়াছে। লোকসভায় তারস্বরে কথা ঘোষণা করে গদিয়াল হয়ে বসে থেকেছে বংশানুক্রমে। আর্টেমিসিয়ার ক্ষেত্রেই বা তার ব্যতিক্রম হবে কেন? গবেষক বলেছেন, দ্য ওনলি রেকর্ড অফ আ ডেথ is in two satirical epitaphs that mentioned nothing about her art but figured her in exclusively sexual terms as a nymphomaniac and adulterer. তার প্রয়াণ সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না। পাওয়া যায় মাত্র দুটি সমাধি ফলক। তাতে প্রয়াত ব্যক্তির শিল্পকীর্তি সম্বন্ধে কিছুই উল্লেখ করা হয়নি। বস্তুত সে দুটি সমাধি ফলক নয়, ব্যঙ্গ কবিতা। তাতে বর্ণিত হয়েছে মৃত মহিলাটি ছিলেন একজন চিত্ররথ, অর্থাৎ বাৎসায়ন বর্ণিত তীব্র কামনাময়ী মহিলা, যার যৌন তৃপ্তি সহজে প্রশমিত করা যায় না, এবং চরিত্রহীনা লম্পট। আর্টেমিসিয়ার জীবনীকারের অভিমত, তার 34খানি সুচিহ্নিত তৈলচিত্রের মধ্যে শ্রেষ্ঠ কীর্তি জুডিথ কর্তৃক হলোফার্নেস বধ। কিন্তু জুডিথ সম্বন্ধেও শেষ কথাটা বুড়ো ইতিহাস আমাদের জানায়নি। সে কথা না বলেছেন মহান বাইবেল, না তার নাটকে সিস্টার হেলেনা, না তার শিল্পে আর্টেমিসিয়া। হলোফার্নেসকে নিহত করে জুডিথ যখন জুডানগরীতে প্রত্যাবর্তন করলেন, তখন নগরবাসী তাকে কিভাবে গ্রহণ করেছিল? জুডিথকে কোথায় সমাধি দেওয়া হয়েছিল তাও আমরা জানি না। তাঁর সমাধি ফলকেও কি উৎকীর্ণ করা হয়েছিল কোনো ব্যঙ্গ কবিতা? ভবিষ্যৎকালকে জানাতে যে মহিলাটি ছিলেন একজন নিম্ফোম্যানিয়াক, সেই নষ্ট চরিত্রের ব্যভিচারিণীকে কোনো জুডিথবাসী পুরুষ কামতৃপ্ত করতে পারেনি, আর সেই জন্যই সেই চরিত্রহীনা গোপনে চলে গিয়েছিল বিদেশি দানবের শিবিরে তার বিছানায় উঠে পড়তে। ইতিহাস এ সম্বন্ধে নীরব, যেমন নীরব আর্টেমিসিয়ার ক্ষেত্রেও। প্রিয় শ্রোতা, বিগত 10 পর্ব ধরে আপনাদের শোনাচ্ছিলাম নারায়ণ সান্যালের আর্টেমিসিয়া উপন্যাসটি, যা শুনতে শুনতে আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে এটি ঠিক নিছক উপন্যাস মাত্র নয়, এটি কিছুটা উপন্যাস, কিছুটা আর্টেমিসিয়ার জীবনী, কিছুটা লেখকের আলোচনা। এই ঘরানার মিশ্র রচনাকে আকর্ষণীয় করে তোলা খুব সহজ কাজ নয়। করতে হলে অবশ্যই চাই নারায়ণ সান্যালের মতো অসম্ভব শক্তিশালী লেখনের জোর। শুনে আপনাদের কেমন লাগলো তা তো জানতে চাইবই, কিন্তু একই সঙ্গে আর্টেমিসিয়া জেন্টিলেস্চির মতন অসাধারণ একজন শিল্পীর জীবন নিয়ে আরো বেশি আলোচনা গবেষণা হোক, এটাও চাইব। কাজেই মন্তব্যের বাক্স ভরে উঠুক তর্ক বিতর্ক, আলোচনা আলাপে, এই কামনা রেখে আমরা আর্টেমিসিয়া পর্বকে এখানেই পিছনে রেখে এগিয়ে যাই। গল্পে আড্ডায় রৌহিনের উপন্যাসের ঝুলি খোলাই থাকছে। আগামী সংখ্যা থেকে শুরু হতে চলেছে নতুন উপন্যাস। দেখা হবে, শোনা হবে, কথা হবে। ভালো থাকুন সবাই। আজ তাহলে আসি।